আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ মিস। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আমরা গত ক্লাসে আমরা কি প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি, তাই না? তো আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব। আমাদের আসলে এখন অর্ধবার্ষিক পরীক্ষা কবে হবে আমরা জানি না। আমাদের অর্ধবার্ষিকী সিলেবাসে আছে যে আমাদের প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায় আর অধ্যায় 12। তো আমরা সেই অনুযায়ী আমরা চতুর্থ অধ্যায় আমরা আজকে শুরু করব। আমাদের চতুর্থ অধ্যায় আমরা যে অধ্যায়টা পড়বো এটা আসলে আমাদের জন্য খুবই দরকার, এবং এটা পুরোটাই মানুষকে নিয়ে আলোচনা, অন্য কোনো প্রাণী এখানে আসবে না। হ্যাঁ, এখন আমরা এটা হলো আমাদের মানব চরিত্রের কয়েকটা চ্যাপ্টার আছে। আমরা এই যে মানব শারীরতত্ত্বের যে কতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এটা একটাই। তোমরা আরো পড়বে মানব শারীরতত্ত্বে, তোমাদের রেচনতন্ত্র আছে, তারপরে তোমাদের শ্বসনের চ্যাপ্টার আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে এই মানব শারীরতত্ত্বের। তো আমরা মানব শারীরতত্ত্বে বা হিউম্যান ফিজিওলজি যে চ্যাপ্টারটা আজকে পড়বো সেটা হলো রক্ত ও, আর বোর্ডে দেখো লিখেছি রক্ত ও সঞ্চালন। রক্ত ও সঞ্চালন। আমরা কিন্তু আমাদের রক্তের সঙ্গে অনেকভাবে পরিচিত। পরিচিত কিনা বলো? আমাদের রক্ত দেখতে কেমন? সাদা? মানুষের রক্ত লাল। দেখতে কেমন? লাল। লাল। কি আছে? আমি কি রং দিয়েছি এখানে? আমি রেড কালার নো দিয়েছি ম্যাম। এজন্য লাল লোহিত হচ্ছে। রক্তকণিকা আছে। হ্যাঁ, মিস লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আছে। আচ্ছা, তাহলে কোন পিগমেন্ট আছে যার কারণে সে লাল? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। আমাদের কি আছে? হিমোগ্লোবিন আছে। এই হিমোগ্লোবিন থাকার কারণে মানুষের রক্ত কি লাল বর্ণের। তো তোমরা আবার যে অনেক কিছু জানো দেখি। তো আমাদের যে রক্ত আছে, এই রক্ত আমরা জানি যে বিভিন্ন অঙ্গ এবং বাহিকা এবং হৃৎপিণ্ড দিয়ে কি হয় নিয়ন্ত্রিত, এবং আমাদের সারা দেহে সে চলাফেরা করে। তার বিচরণ কোথায়? আমাদের সারা শরীরে। তো এই যে সারা শরীরে সে যে বিচরণ করছে, এবং যে তন্ত্র হৃৎপিণ্ড দিয়ে যে তন্ত্রগুলোর মাধ্যমে সে বাহিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আসলে সে কি করছে? আমাদের খাদ্য সার, বিভিন্ন পুষ্টি পদার্থ, খনিজ পদার্থ এবং আমাদের যে শ্বসন যে গ্যাস আছে, এগুলো সে কি করছে? বিভিন্ন রোগ জীবাণু এগুলো কি করছে? বহন করে বেড়াচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে। তাহলে রক্ত সংবহন তন্ত্র কি আমরা আরেকটু ভালোভাবে জানি, সেটা হলো যে আমাদের রক্ত সংবহন রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত। রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে কি হয়, রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। রক্ত কোথায় সঞ্চালিত হয়? দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। তাকে কি বলে? রক্ত সংবহন তন্ত্র বলে। এই কথাটা বোঝা গেছে? হুম, ইয়েস ম্যাম। বুঝতে পেরেছি? আর এই যে আমরা রক্ত সংবহন এতক্ষণ বললাম, এটা পড়ার আগে আসলে আমাদের জানা দরকার যে রক্ত কি। রক্ত হলো, আমরা এক কথায় যারা লিখতে চাই, যদি আমি পরীক্ষা লিখি যে রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা, এটা লিখলে কিন্তু ডেফিনেশনটা ভুল হবে না। এটা লিখলে হবে রক্ত কি। আমি লিখে দিচ্ছি বোর্ডে, রক্ত কি। রক্ত কি। আমরা যদি লিখি কি রক্ত এক ধরনের, রক্ত এক ধরনের ধরনের লাল বর্ণের, লাল বর্ণের তরল যোজক, যোজক কলা। তাহলে আমরা যদি পরীক্ষায় আসে রক্ত কি, আমি যদি এই ডেফিনেশনটা লিখে দিই, এটা খুবই ইজি, তাই না? আমরা এটা পড়ে এসেছি মনে হয়। হ্যাঁ, কোন ক্লাসে যেন পড়েছিলাম, মনে আছে? মনে আছে আমরা কোন ক্লাসে পড়েছিলাম? 10। হ্যাঁ, রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি রক্ত কি পরীক্ষা আসে, এই ডেফিনেশনটা পরীক্ষায় সবসময় আসে যে রক্ত এক ধরনের লাল বর্ণের কি তরল যোজক কলা। তোমরা কি ম্যামের সাউন্ড ক্লিয়ার বুঝতে পারছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। তাহলে রক্ত ইয়েস কি? ম্যাম। রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক
কলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি রক্ত কি? রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা। আমরা যদি এই কথাটা লিখে দিই তাও ফুল মার্কস পেয়ে যাব, 1 মার্কস পেয়ে যাব। আচ্ছা, আমাদের বইয়ে কি দেওয়া আছে দেখো। বইয়ে আরেকটু আমরা বড় হয়েছি, ইন্টারমিডিয়েট ক্লাসে 11 ক্লাসে উঠেছি, তাই না? যেহেতু 11 ক্লাসে উঠেছি তাহলে আর একটু ভালো কিছু শিখতে হবে, ঠিক কিনা বলো? তা আমরা 11 ক্লাসে যেহেতু উঠেছি তাহলে আমাদের বইয়ে কি আছে আমরা সেটা একটু দেখে নেই। সেটা হলো রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান বিভিন্ন ধরনের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের বই কি আছে যে রক্তরস নামক। আমরা জানি যে রক্তে কি আছে, দু ধরনের উপাদান আছে, একটা রক্তরস আর একটা হলো রক্ত কণিকা। রক্তের কয়টা উপাদান? দুটো উপাদান, আমরা এগুলো জেনে এসেছি। একটা হলো রক্তরস আর একটা রক্ত কণিকা। এই রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান বিভিন্ন ধরনের রক্ত কণিকা নিয়ে গঠিত টিস্যুকে কি বলে? রক্ত বলে। তাহলে আমি যে সংজ্ঞাটা বললাম দেখো, এটা সহজ না এটা সহজ? হ্যাঁ, কোন সংজ্ঞাটা সহজ? ম্যাম যেটা লিখে দিয়েছে এটা সহজ না তোমাদের বইয়ে যেটা আছে এটা সহজ? বলো। আপনি যেটা লিখে দিয়েছেন। হ্যাঁ, ম্যাম যেটা লিখে আপনি দিয়েছে যেটা তাই লিখে না? দিচ্ছেন। হ্যাঁ, তোমরা এটা লিখবা, কোনো সমস্যা নেই, এটা লিখলে ফুল মার্কস পেয়ে যাবা। তবে এটাও জানতে হবে, এটা তো ইজি কথা যে রক্তের কয়টা উপাদান আমরা জানি যে রক্তে দুইটা উপাদান, একটা হলো রক্তরস আর একটা রক্ত কণিকা। এই যে রক্তরস, তাহলে এখানে বলা হয়েছে সংজ্ঞাতে যে রক্তরসে ভাসমান তরল মাতৃকায়, কোথায়? তরল মাতৃকায়। রক্তরসে তরল মাতৃকায় ভাসমান বিভিন্ন ধরনের কি রক্ত কণিকা নিয়ে গঠিত। রক্ত কণিকা নিয়ে গঠিত টিস্যুকে কি বলা হয়? রক্ত বলে। আসলে যে আমরা টিস্যু কি এর আগেও জেনে এসেছি যে আমরা টিস্যু কি, টিস্যু হলো, টিস্যু কি মনে আছে? আমি কেন জানি ভুলে গেছি, তোমরা একটু বলো তো টিস্যু কি? কে জানে? আমাকে টিস্যু একটু মনে হচ্ছে করে দাও না। একগুচ্ছ কতগুলো একগুচ্ছ কোষ নিয়ে গঠিত। অঙ্গ যারা একগুচ্ছ কি কোষ করে। যদি একসাথে একই কাজ করে তাহলে তাকে টিস্যু বলে। হ্যাঁ, গুড অলিভ, তোমাকে গুড, ভেরি গুড। যারা কি করে এই টিস্যু হলো অনেকগুলো কোষ, একগুচ্ছ কোষ একসঙ্গে থেকে তারা একই জায়গা থেকে উৎপত্তি লাভ করবে এবং তারা কি করবে? একই ধরনের কাজ করবে। এই যে আমার হাতে একই ধরনের, আমার এখানে দেখো যতগুলো এই টিস্যুগুলো এক জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে এবং তারা একই কাজ করছে। আমি যে মার্কার ধরে আছি এই মার্কারটা তারা কি করেছে? সবগুলো আঙ্গুল মিলে আমি ধরেছি। এখানে যতগুলো টিস্যু কোষ আছে সবাই কি করেছে? এই মার্কারটাকে ধরেছে। এটাই হলো কি? টিস্যু। এর আগে তোমাদের বুঝিয়েছি, আবারও বললাম। আচ্ছা, আমাদের যে রক্ত আমরা বললাম যে আমাদের রক্ত যে আছে, রক্তের মাধ্যমে আমরা জানি যে রক্ত বাহিকাগুলো আমাদের সকল কোষে কি করে? এই যে রক্তের মাধ্যমে আমাদের রক্ত যে বাহিকাগুলো আছে, হ্যাঁ, আমাদের রক্ত বাহিকাগুলো কি করে? আমাদের যে বিভিন্ন কোষ আছে সকল কোষে তারা কি করে? পুষ্টি, তারপরে হরমোন, ভিটামিন, ইলেকট্রোসাইট, অ্যান্টিবডি, ইমিউন কোষ এগুলো কি করে? বহন করে নিয়ে যায়। তাহলে রক্ত আমাদের কি কাজ করছে? আমরা নর্মালি যদি এক্সামে আসে তখন আমরা বলবো যে আমাদের সকল কোষে কি করছে? সে কার মাধ্যমে রক্ত বাহিকা গুলো কি করছে? আমাদের দেহের যত কোষ আছে সকল কোষে সে কি করছে? পুষ্টি, তারপরে আমাদের হলো যে হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, তারপরে হলো আমাদের আরো কি আছে? আমরা দেখেছি যে ইলেকট্রোলাইট এবং আমাদের যে ইমিউন আছে ইত্যাদি কি করছে? গ্রহণ করছে। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড যে বর্জ্য পদার্থ এগুলো কি হচ্ছে? আমাদের প্রত্যাহত হচ্ছে, মানে এগুলো পরিত্যক্ত হয়। হ্যাঁ, আর আমরা একজন পূর্ণবয়স্ক অ্যাডাল্ট যে মানুষ আছে, হ্যাঁ, অ্যাডাল্টদের ক্ষেত্রে তাদের কত লিটার রক্ত থাকে? তাদের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। কয় লিটার রক্ত থাকে? সাধারণত 5 থেকে 6 লিটার রক্ত থাকে। তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কয় লিটার রক্ত থাকে? এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন আছে এবং এটা আমাদের জানারও দরকার। তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত 5 থেকে 6 লিটার রক্ত থাকে। কত লিটার? 5 থেকে 6 লিটার। তবে এটা অবশ্যই তার দেহের ওজনের উপরে ভ্যারি করবে, কারণ তার দেহের ওজনের কত পার্সেন্ট হবে? এটা মোট 8%। ওজনের হলো, মোট ওজনের এটা 8%। মোট ওজনের কত পার্সেন্ট? 8%। হ্যাঁ, কে তুমি ক্যামেরা অন করেছো? ক্যামেরা অফ করে দাও। হ্যাঁ, তো আমরা এই যে 8% আমরা দেখছি যে এটা কি আমাদের 5 থেকে যে 6 লিটার রক্ত থাকবে এটা সাধারণত আমাদের দেহের মোট ওজনের কত পার্সেন্ট? 8%-এর। তাহলে আমরা এটা জানলাম। এবং আমাদের যে রক্ত, এই রক্তটা কেমন? ক্ষারীয় না অম্লীয়? এই রক্তটা ম্যাম অবশ্যই সামান্য ক্ষারীয়। আমাদের রক্ত হলো ক্ষারীয়। আমাদের রক্তটা কেমন? ক্ষারীয়। আর তোমরা তো পিএইচ পড়ো তাই না? কেমিস্ট্রিতে পড়ো না ফিজিক্সে পড়ো?
পিএইচ কেমিস্ট্রি কোথায় পড়েছো? কেমিস্ট্রি মিস। কেমিস্ট্রিতে, তাহলে তো পিএইচ বোঝোই। আর তাহলে আমি কিন্তু এত ভালো বুঝতে পারি না, কারণ আমি তো কেমিস্ট্রি পড়ি না, পড়ায়ও না। তাহলে এই যে পিএইচ যে আছে রক্তের, আমাদের রক্তের পিএইচ কত? আমাদের রক্তের পিএইচ হলো 7.5 থেকে 7.45। তাহলে 7.35 থেকে কত? 7.45। তাহলে আমরা কিন্তু এই যে এই ইনফরমেশন গুলো ভালো করে মনে রাখবো। কেন মনে রাখবো? তোর জন্য। তাহলে আমাদের রক্ত, আমাদের যে রক্ত আছে, এই রক্তের যে রক্তবাহিকা আছে দেহের কি করে আমাদের পুষ্টি, তারপরে হলো আমাদের হরমোন, ভিটামিন, অক্সিজেন, এগুলো কি করে সারা সকল কোষে পরিবহন করে, এবং কার্বন ডাই অক্সাইড কি হয়? প্রত্যাগত হয়। আমরা এটা জানলাম। এরপরে আমরা জানলাম একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কয় লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। এটা তার দেহের ওজনের কত পার্সেন্ট? 8%। আর এই যে আমরা যে বললাম যে আমাদের রক্ত কেমন, আমাদের রক্ত হলো ক্ষারীয়। আমাদের রক্ত কেমন? আমাদের রক্ত ক্ষারীয়। এবং আমাদের রক্তের যে পিএইচ, এটা কত? 7.35 থেকে 7.45। এটা মনে রাখবা। এবং তাপমাত্রা যে আছে আমাদের, সাধারণত এই যে তাপমাত্রা যে রক্তে, এটা হলো 36 থেকে কত? 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং রক্তের যে আপেক্ষিক দ্রুত, এটা পানির চেয়ে কি বেশি। রক্তের আপেক্ষিক দ্রুত পানির চেয়ে বেশি, এবং প্রায় 1.065। এবং এই যে অজীব লবণ আমাদের যে, আমরা যে বললাম যে ক্ষারীয়, আমরা যে সেটা খেলে কি একটু নোনতা নোনতা লাগবে, তাই না? এটা কেন? এই ক্ষারীয় কেন হয়? কারণ আমাদের রক্তে কি আছে? অম্ল লবণের উপস্থিতি আছে এই কারণে। এবং আমরা জানি যে এই যে রক্ত যে আমাদের সারা দেহে বাহিত হয়, এটা কতগুলো নির্দিষ্ট বাহিকার মাধ্যমে সারা দেহে কি হয়? প্রবাহিত হয়। রক্ত সম্পর্কে অনেক কিছু জানলাম। আমি আবার ইনফরমেশন গুলো একটু করে লিখে দিচ্ছি এখন। তাহলে আমাদের রক্তে কত লিটার, কত একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার আমরা জানলাম। এবং এটা দেহের মোট ওজনের 8%। এরপরে আমরা দেখলাম যে আমাদের রক্তটা কেমন? ক্ষারীয়। এর পিএইচ কত? পিএইচ কত? 7.35 থেকে 7.45। ইংলিশটা কিন্তু চলে আসে এই কথাগুলো। 7.35 থেকে কত? 7 পয়েন্ট কত? 45 মিস। তাই না? 45 হলো। তাহলে আমরা এটা দেখলাম। এবং আমাদের যে তাপমাত্রার টেম্পারেচার কত? আমাদের তাপমাত্রা হলো 36 ডিগ্রি 36 থেকে সেলসিয়াস থেকে 38। 38 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এরপর আমরা যেটা জানলাম সেটা হলো আমাদের যে আপেক্ষিক গ্রোথ পানিতে অনেক বেশি। প্রায় কত? প্রায় হলো 1.065। এবং এটা অম্লীয় কেন? এটা ক্ষারীয় কেন? কারণ এখানে কি আছে? অজীব লবণের উপস্থিতি আছে। এখানে কি আছে? অজীব লবণের উপস্থিতি আছে। তাহলে আমরা রক্ত সম্পর্কে আমরা মোটামুটি জেনে গেলাম। পারবো আমরা? সবাই বুঝেছি? সবার ব্রেনে সেভ হয়েছে? কি রেসপন্স নেই কেন? ইয়েস ম্যাম। এটুকু আমার ব্রেনে সেভ হচ্ছে। ওকে, তাহলে যেহেতু আমাদের সেভ হয়েছে, আমরা একটা দুটো কোশ্চেনের একটু অ্যান্সার দিই, তাই না? দেখি কতটুকু মনে রাখতে পেরেছি, কারণ এগুলো তো আমাদের জানতেই হবে। আচ্ছা, মারুফ আনসার করো তো আমাকে, যে মানুষ, একজন পূর্ণবয়স্ক মানুষদের কত লিটার রক্ত থাকবে? খুব ইজি কোশ্চেন, কয়েকবার ম্যাম বলেছে। হ্যাঁ, মারুফ কার আইডি? ও রেসপন্স নেই। আচ্ছা, সারিকা, নওশিন আর শামসুজ্জামা তো সবসময় তোমরা হাত উঠাও, ঠিক আছে? এখন সারিকা কার আইডি? ওরে বাবা, ম্যাম অলিদ আমার হাত আইডি উঠিয়েছে। হ্যাঁ, সারিকা তুমি বল, কয় লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। গুড। আচ্ছা,
একটু আগে অলিদ হাত উঠিয়েছিল। অলিদ তুমি বলো তো বাবা, আমাদের রক্তের এটা একটু মনে রাখা একটু কঠিনই। আমার তো কত? 7.35 থেকে 7.45। ভেরি গুড। আচ্ছা, এরপর আর কে যেন অনেকে হাত উঠিয়েছে। তো আমরা জেনে গেছি, আমি বুঝে গেছি যে তোমরা বুঝেছো। তো আমাদের যে এখন আমরা জানবো রক্তের উপাদান সম্পর্কে। আমাদের রক্তের যে উপাদান আমরা এটা সম্পর্কে জানবো। রক্তের উপাদান আমাদের এই চ্যাপ্টারগুলো খুব ভালো লাগবে, কেন জানো? কারণ আমরা এই চ্যাপ্টারগুলোতে আমরা নিজের সম্পর্কে জানবো। হ্যাঁ, এই জি চ্যাপ্টারগুলোতে মিস, আমরা এতদিন পুরোটাই নিজের কষ্টে সম্পর্কে জানবো। অন্য কোনো প্রাণী আসবে না, আমার সম্পর্কে আমি জানবো। এই জন্য এই চ্যাপ্টারগুলো আসলে ভালো লাগবে যদি তুমি নিজের মতো করে ভালো লাগাও। তাহলে আমরা আমাদের যে রক্ত আছে এটা যদি একটা টেস্ট টিউবে নিয়ে আমরা যে সেন্ট্রিফিউগাল যন্ত্রে, একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হলো সেন্ট্রিফিউগাল। এটা নিয়ে রক্ত যদি আমরা দেখি, তাহলে যদি আমরা এটাকে তখন ঘুরানো যায়, এরকম করে ঘুরালে রক্তের কয়টা উপাদান দেখা যায়? 2টি উপাদান। এটা আমরা জানি না, আমরা সাধারণত শুধু এমনি জেনে এসেছি যে নরমালি রক্তের 2টো উপাদান, কিন্তু আসলে আমরা কোনোদিন দেখিনি। দেখেছি কি? হ্যাঁ, আমরা দেখতে পাবো। যদি আমি একটা টেস্ট টিউবের রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘুরাই, আমি সঙ্গে সঙ্গে 2টো স্তর দেখতে পাবো। তা আমরা জানি যে আমাদের রক্তের যে 2টো স্তর, আমরা দেখবো যে উপরে আছে হালকা, আমরা যখন এটা দেখতে পাবো উপরে একটা স্তর দেখতে পাবো। আমরা যখন ধরো সাপোজ এটা একটা টেস্ট টিউব, হ্যাঁ টেস্ট টিউবটা এরকমই হয়। সাপোজ ধরো এখানে একটা উপরে এরকম একটা লেয়ার পড়েছে আর নিচে একটা ব্ল্যাকটা একটা লেয়ার। তো আমরা এই যে উপরের যে স্তর, এই স্তরটা আমরা যখন দেখবো এখানে সাদা দেখা যাচ্ছে, হোয়াইট দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা হবে হলো হালকা হলুদ বর্ণের। এবং এই যে হালকা হলুদ বর্ণের যে স্তরটা, এবং এটা আছে হলো আমাদের 55% এই হালকা হলুদ বর্ণের স্তর। এবং এই স্তরটাকে বলা হয় হলো রক্ত রস। এই স্তরটার নাম কি? রক্ত রস বা প্লাজমা। আমরা এই যে আমাদের করোনা হওয়ার কারণে আমরা একটা থেরাপি এসেছিল যে কি প্লাজমা থেরাপি বা প্লাজমা ট্রিটমেন্ট। তোমরা জেনেছো এটা? প্লাজমা ট্রিটমেন্ট সম্পর্কে কেউ বলতে পারবে এটাতে কি করা হয়েছিল? মিস, এই যারা করোনা হয়েছে ওদের মানে সম্ভবত, আমি শিওর না, কিন্তু তাদের যাদের করোনা এইখানে হয়েছে অ্যান্টিবডি তৈরি করা হয়েছিল, তারপর প্লাজমা মানে যাদের ওখানে অ্যান্টিবডি পাওয়া গেছে তাদের হ্যাঁ, ট্রান্সফার করে আচ্ছা, দেখা তোমরা অনেকটাই গেছে যে জেনেছো। যাদের তো যাই হোক, গুড, ভেরি গুড। হ্যাঁ, আমি বলছি। তো এই যে তাদের রক্তটাই কি করা হয়েছিল, সিরিজ দিয়ে নিয়ে একটা টেস্ট টিউবে নেওয়া হয়েছিল। এবং টেস্ট টিউবে নিয়ে সেন্ট্রিফিউগাল রক্তে যারা করোনা আক্রান্ত হয়েছিল এবং যাদের করোনা ভালো হয়ে গেছে, ঠিক আছে, যাদের করোনা তখন কি এসেছে, নেগেটিভ এসেছে, যদি যারা পজিটিভ আমি থাকে তাহলে করোনার ওটা। ভাইরাসটা মারামারি করতে পারছে, হ্যাঁ, যারা তো করোনা যাই, ভাইরাসটা দিয়ে পড়তে গেছে। আচ্ছা, তাহলে যাদের পরবর্তীতে যাদের প্রথমে ফার্স্ট স্টেজে যাদের পজিটিভ এসছে, পরবর্তীতে যাদের নেগেটিভ এসেছিল, তাদের এই পজিটিভ পেশেন্টদের, যাদের নেগেটিভ হয়ে গেছে তাদের ব্লাড কালেক্ট করে একটা খাওয়া হয়েছিল। এবং টেস্ট টিউবে নিয়ে তাদের উপরে একটা স্তর পড়েছে, নিজের একটা স্তর পড়েছে। উপরে যে হালকা হলুদ বর্ণের স্তরটা পড়েছিল, এটাই হলো কি, এটা হলো তাদের রক্তরস বা প্লাজমা। এই প্লাজমাটা নিয়ে পরবর্তীতে আরো প্রসেসিং করে তখন যারা করোনা রোগী তাদের শরীরে এটা পুশ করা হয়েছে এবং তাতে অনেকটা ইফেক্টিভ রস জানা। এবং নিচের যে বাকি যে দেখো এখানে কালো, ধরো এটা আমাদের গাঢ় অংশ, এই যে বাকি যে গাঢ় অংশ, এই গাঢ় অংশটাকে বলা হচ্ছে হলো রক্ত কণিকা। তাহলে আমরা রক্তের উপাদান প্রথমে আমরা কয়টা দেখলাম? 2টা। একটা হলো কি রক্ত রস, আর কি রক্ত কণিকা। কণিকা এটা থাকতে হলো আমাদের 55%, আর এটা হলো 45%, এবং এটা গাঢ় রঙের। হ্যাঁ, তাহলে এই যে আমরা স্বাভাবিক অবস্থায় রক্ত কণিকাগুলো, যখন আমাদের রক্ত স্বাভাবিক থাকে, একদম নর্মাল থাকে, স্বাভাবিক অবস্থায় এই রক্ত কণিকাগুলো, স্বাভাবিক অবস্থায় এই রক্ত কণিকাগুলো এই রক্ত রসে ভাসমান
কোথায় থাকে? রক্ত রসে ভাসমান থাকে। আমরা কণিকা পড়লাম, মানুষের রক্তে কয় ধরনের কণিকা থাকে আমরা তিন জানি কেউ? ধরনের। আমাদের রক্তে মিস কয় 3 ধরনের ধরনের, কণিকা লোহিত থাকে? রক্তকণিকা, শ্বেত 3 রক্তকণিকা, ধরনের। অন্তকণিকা। হ্যাঁ, এই তো দুর্জয়, ভেরি গুড। তো আমাদের রক্ত যে কণিকা আছে, আমাদের এই রক্ত কণিকা 3 ধরনের। একটা হলো লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, আর একটা অনুচক্রিকা। তাহলে আমরা যে লোহিত রক্ত কণিকা ফার্স্ট, আর এই যে লোহিত রক্ত কণিকা, এই কণিকাটা বেশি থাকার কারণে আমাদের রক্তটা কি দেখায়? লাল দেখায়। কিন্তু পিগমেন্ট থাকে কোনটা? হিমোগ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিন থাকার কারণে আমাদের রক্ত কি দেখায়? লাল দেখায়। সেটা হলো পিগমেন্ট আর রঞ্জক পদার্থ। আর এটা হলো লোহিত রক্ত কণিকা, এটা কণিকা। এই কণিকা বেশি থাকার কারণে আমাদের রক্ত কি দেখাচ্ছে? লাল দেখাচ্ছে। তাহলে লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা। এরপরে আমরা জানলাম হলো শ্বেত রক্ত কণিকা। আমি শ্বেত রক্ত কণিকা। এরপর হলো আমাদের কি? অনুচক্রিকা। চক্রিকা। তাহলে আমরা দেখলাম যে আমাদের রক্ত, আমরা যখন আমাদের রক্তকে টেস্ট টিউবে নিলাম, টেস্ট টিউবে নিয়ে যখন আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘুরালাম, ঘুরানোর পরে কিন্তু আমরা এই উপাদানটা দেখতে পাবো, কিন্তু সরাসরি আমরা দেখতে পাবো না। ঘুরানোর কারণে আমরা যে দুটো উপাদান পেলাম, একটা হলো রক্ত রস আর একটা রক্ত কণিকা। আমরা দেখলাম যে আমাদের রক্তে যে রক্ত রস, এই রক্ত রস থাকবে হলো 55% এবং রক্ত কণিকা থাকবে কত পার্সেন্ট? 45%। এই হলো আমাদের 100%। আর এই যে রক্ত কণিকা গুলো আছে, সেই রক্ত কণিকা গুলো কোথায় থাকে? আমাদের রক্ত রসে ভাসমান থাকে। আর সবসময় আমরা মনে রাখবো যে রক্ত রসের আরেকটা নাম হলো প্লাজমা। এটা কিন্তু আমরা মনে রাখবো। আর এটা করোনার কারণে আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? আজকে আমরা একটু ক্লিয়ার হলাম আর কি। তো আমরা এই যে রক্তরস বা প্লাজমা দেখলাম, এটা হলো কি? হালকা হলুদ বর্ণের। আর এই যে রক্ত কণিকা, এটা হবে গাঢ় বর্ণের। এবং আমরা যে রক্ত কণিকা দেখলাম, আমরা কয় ধরনের রক্ত কণিকা দেখলাম? 3 ধরনের। সেই রক্ত কণিকা গুলো কি কি? লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, আর একটা হলো অনুচক্রিকা। আর এই যে যখন আমাদের রক্ত স্বাভাবিক অবস্থায় থাকে, স্বাভাবিক অবস্থায় আমাদের রক্ত কণিকা গুলো কোথায় থাকে? আমাদের রক্ত রসে ভাসমান অবস্থায় থাকে। কোথায় থাকে? রক্ত রসে ভাসমান অবস্থায় থাকে। এবং আমরা যে 3 ধরনের কণিকা দেখলাম, এর মধ্যে যে লোহিত রক্ত কণিকা আছে, এই লোহিত রক্ত কণিকার আধিক্যের কারণে আমাদের কি হয়? রক্ত লাল দেখায়। তাহলে আমরা এইটুকু বুঝেবো। এই যে দুটো টপিক যে তোমরা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক এমসিকিউ খেয়াল করেছো? হ্যাঁ, এই দুটোর মধ্যে কিন্তু অনেক এমসিকিউ। তাহলে আমরা মোটামুটি এগুলো আমাদের ব্রেনে Yes, সবার ma'am. সেভ হয়েছে? হ্যাঁ, Yes, ma'am. আচ্ছা। আমাদের যেহেতু সেভ হয়েছে, আমি দু একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা, আরবিন জয়েন করেছো? Yes, ma'am. হ্যাঁ, আর শামসুজ্জামানের নামই তো আরবিন, আমি ভুলে গেছি, দেখছো? আচ্ছা, তাহলে তুমি তুমি বলো তো যে আমাদের যে রক্ত, আমরা এই রক্তরস এবং রক্তকণিকা এই দুটো আমরা কি সরাসরি দেখতে পাবো? কিভাবে আমরা রক্তরস এবং রক্তকণিকা আলাদা দেখতে পাবো? টেস্ট টিউবের মাধ্যমে নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে ঘোরালে দুটো আলাদা হয়ে যাবে। আচ্ছা, গুড, ভেরি গুড। ওকে, তাহলে আমরা এই যে আমরা রক্তের উপাদান এবং রক্ত সম্পর্কে আমরা ভালোভাবে জানলাম। এখন আমরা প্রথম যে আমাদের রক্তের যে উপাদান রক্ত রস সম্পর্কে আমরা জানবো। তাহলে রক্ত রস সম্পর্কে আমরা যে জানবো সেটা হলো, রক্ত রস হচ্ছে, আমরা একটু জেনে এসেছি যে রক্ত রসটা দেখতে কেমন। মহিউদ্দিন বলো তো, রক্ত রস দেখতে কেমন? কি লাল? রক্ত রসটা লাল না সাদা? ম্যাম হলুদ বর্ণের। হ্যাঁ, হালকা হলুদ বর্ণে বলতে হবে, কারণ হলুদ বর্ণ বলে কিন্তু একদম ডিপটাও বোঝায়। এটা সবসময় তোমাদেরকে বলতে হবে যে রক্ত রসটা দেখতে কেমন? হালকা হলুদ বর্ণের। আর এই যে হালকা হলুদ বর্ণের যে রক্ত রস, আমি কি রক্ত রস দেখেছি, এটা কি শক্ত না নরম? আমি তো ভুলে গেছি, এটা কেমন? হ্যাঁ, রক্ত রসটা কেমন? খুব শক্ত? কেমন রক্ত রসটা দেখতে কেমন? তরল। রক্ত রসটা হলো তরল। হ্যাঁ, গুড মহিউদ্দিন, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে রক্ত রসটা কেমন? এটা হলো তরল। এবং এই যে রক্ত রস কত পরিমাণে থাকে আমাদের দেহে? রক্ত রসটা 55%। 55%.
55%। এই 55% যে রক্তরস থাকে, এই 55%-এর মধ্যে বেশিরভাগই থাকে পানি। বেশিরভাগ কে থাকে? পানি। এই যে আমরা পানি। প্লাজমা যে কালেক্ট করে নিলাম করোনা রোগীকে দেব, কিন্তু আসলে একজন রোগী থেকে কালেক্ট করলে একজনকে দেওয়া যায় না। কারণ কেন? কারণ এখানে বেশিরভাগই থাকে হলো পানি। পানির পরিমাণ অনেক বেশি। তাহলে কত পার্সেন্ট পানি থাকে? এখানে 90 থেকে 92%ই পানি। কত পার্সেন্ট পানি? 92%। তাহলে আমরা এই যে রক্তরসে আমরা বেশিরভাগই দেখলাম কি পানি আছে। আর তাহলে আমরা যদি এই রক্তরসে আমরা যদি 90 থেকে 92% পানি পাই, তাহলে কঠিন পদার্থ কত পার্সেন্ট? আমরা নিজেরাই বের করে আনতে পারবো। হ্যাঁ, ম্যাথ জানলে। আমি ম্যাথ পুরো জানি না, তবে আমার মনে হয় 8 থেকে 10%, ঠিক কিনা? এটাই হলো তার কি পানি। তাহলে আমরা এই যে রক্তরসে আমরা দেখলাম যে পানির পরিমাণ খুবই বেশি, 90 থেকে 92%। আর কঠিন পদার্থ কত? 8 থেকে 10%। এই 8 থেকে 10% যে কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থ আবার বিভিন্ন জৈব এবং অজৈব উপাদান নিয়ে গঠিত। এই 8 থেকে 10% যে কঠিন পদার্থ আছে, এটা কি নিয়ে গঠিত? বিভিন্ন জৈব এবং অজৈব উপাদান নিয়ে গঠিত। আর এই যে জৈব এবং অজৈব যে উপাদান নিয়ে গঠিত, এখানে আমরা দেখবো যে কি ধরনের জৈব এবং অজৈব উপাদান নিয়ে গঠিত। প্রথমে আমরা অজৈব পদার্থ সম্পর্কে জানি। তাহলে আমরা যে অজৈব পদার্থ সম্পর্কে জানবো, অজৈব পদার্থের মধ্যে আছে, এখানে অজৈব পদার্থের পরিমাণ হলো 0.9%। কত পার্সেন্ট? 0.9%। বাবারে, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, ব্রেনে একদম সেভ করে রাখতে হবে, কারণ এগুলো ম্যাম এই এমসিকিউ অধ্যায়ের কোশ্চেন। প্রত্যেকটা লাইন থেকে নৈর্ব্যক্তিক। হ্যাঁ, আসলে আমাদের মানুষের যতগুলো আমরা হিউম্যান ফিজিওলজি পড়বো, মানব শারীরতত্ত্ব পড়বো, প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম। তবে মনে রাখা এত কঠিন কিছু না। আর নিজের সম্পর্কে মনে রাখা কি কঠিন বলো তো? আমরা নিজের সম্পর্কে জানছি, অন্য কোনো প্রাণী না তো। হ্যাঁ, তখন নিজেকে অনেক গর্ব লাগে, তাই না? আল্লাহ আমাদেরকে বলেছে সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তখন মনে হয় যে আসলে আমি সৃষ্টির সেরা জীব। আল্লাহ আমাদেরকে এত মিস কিছু অধ্যায় দিয়েছেন, একের তাই না? চেয়ে মিস অধ্যায় একের চেয়ে এই অধ্যায় অনেক ইজি। হ্যাঁ, মিস, কারণ আচ্ছা। এই অধ্যায়ের মতো মিস ক্লাস 9-10 ওই ছিল। অধ্যায় এক তো অনেক সহজ। হ্যাঁ, তোমাদের এখানে তো আসলে যে চ্যাপ্টার গুলো এখানে পড়ানো হবে, ম্যাক্সিমাম চ্যাপ্টার গুলো তোমাদের ক্লাস 9-10 আছে। হ্যাঁ, এখানে আসলে এখানে একটু বেশি দেওয়া আছে। এটা যত যত উপরের দিকে যাবে তত একটু বাড়বে, এই আর কি। আর তুমি যদি মনোযোগ দাও ক্লাসে, তোমার এত কঠিন হবে না। ভয় পেও না, এটা জুলজি অনেক পড়তেই সহজ। ভালো লাগে না। হ্যাঁ, জুলজি পড়তে পড়তেই ভালো অনেক লাগে, ভালো লাগে। বায়োলজি ভালো কারণ লাগে এই না। চ্যাপ্টার গুলো অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগার আর কি এই চ্যাপ্টার গুলো। তবে হ্যাঁ, দু একটা চ্যাপ্টার আছে, যেমন আমাদের হরমোন আছে, এই চ্যাপ্টার গুলো একটু ডিফিকাল্ট। তারপর আমাদের ব্রেন আছে, হিউম্যান ব্রেন। আসলে ব্রেন তো আসলে মিস আমাদের অনেক 12 নাম্বার ডিফিকাল্ট। 12 নাম্বার চ্যাপ্টারটা সুন্দর মিস, ওই যে প্রাণীর আচরণ। হ্যাঁ, প্রাণীর আচরণটা তো আরো মজার। ওটা পড়তে তো অনেক জি ভালো মিস। লাগবে, কারণ কোন প্রাণী কেমন আচরণ করে এটা জেনে যাবা তোমরা। কিন্তু কিন্তু ম্যাম এটা জেনে প্রথম গিয়ে আবার অধ্যায়টা অন্যের হলাম, সঙ্গে এটা নিয়ে ঝামেলা করো না, হ্যাঁ? প্রথম কারণ ওটা তো অধ্যায়টা আরো ম্যাম মজার। কি করে পড়লে অনেক সহজ। হ্যাঁ, ওটা অনেক অনেক মজার মজার চ্যাপ্টার। ওই জন্য তো দিয়েছি ওটা, যে ওটা তোমরা এখনই পড়বে, এনজয় করবে ফার্স্ট ইয়ারে। আর না হলে ওটা সেকেন্ড ইয়ারে দিলে তো এত মজা লাগবে না। ফার্স্টে ফার্স্টে একটু কঠিন লাগে, বাট ইজি না না অনেক। না, ওটা ইজি কঠিনের কিছু কোশ্চেন, নাই, কি ওটা কি বুঝলেই করলে একটু সহজ। ইজি। হ্যাঁ, আচ্ছা, আমরা যেখানে ছিলাম, দেখেন আমরা ম্যাম, কোথায় ছিলাম? দুর্জয় আর শামসুজ্জামান সব পড়ে রাখছে, আগা যাবে, পরের বার ওরাই তুমি ফার্স্ট। কি আচ্ছা, সবাই পড়বো আমরা, সবাই পড়বে, শুধু শামসুজ্জামান পড়বে না, নওশিনও পড়বে, দুর্জয় পড়বে, আমার সৃজন পড়বে, রাজ্জাক পড়বে, সবাই পড়বে, মহিউদ্দিন পড়বে, আমরা সবাই পড়বো। তো যাই হোক, আমরা এখন আছি কোথায়? আমরা আছি রক্তরসে। আমরা রক্তরসে দেখলাম যে এখানে দুটো উপাদান আছে, এখানে বেশিরভাগই আছে পানি। পানি কত? 90 থেকে 92%। আর আমাদের যে কঠিন পদার্থ আছে এখানে কত পার্সেন্ট? 8 থেকে 12%। আর 8 থেকে 10%। আর 8 থেকে 10% যে কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থগুলো দুটো উপাদান নিয়ে গঠিত, একটা জৈব আর একটা অজৈব। আর এখানে যে জৈব এবং অজৈব যে উপাদান আছে, আমরা অজৈব উপাদানের মধ্যে দেখবো যে কি কি আছে, আমরা এটা এখন জানবো। অজৈব পদার্থের মধ্যে আছে এখানে হ্যাঁ, অজৈব পদার্থ কত পরিমাণে আছে? অজৈব পদার্থ আছে এখানে আমাদের 0.9%, তাই না? খুবই কম। হ্যাঁ, তাহলে বেশি হলো জৈব পদার্থ, তাই না? আর এই যে আমাদের যে জৈব পদার্থ, তাহলে কত থাকছে? জৈব পদার্থ থাকছে 7 থেকে 9%।
তাহলে আমরা অজৈব পদার্থ যে আছে এটা দেখছি 0.9%, আর জৈব পদার্থ দেখছি 7 থেকে 9%। আর এই অজৈব পদার্থের মধ্যে আমাদের এখানে আছে কে কে আছে দেখি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। এরা কে? এদেরকে চিনো? হ্যাঁ, এরা কে? কেমিস্ট্রি বই মাঝে মাঝে দুই কেমিস্ট্রি চেহারা দেখতে মিস পাই। কেমিস্ট্রি বইয়ে মাঝে মাঝে ওদেরকে দেখি, তাই না? আচ্ছা, এদের যোগ কিছু যোগ কিছু কিছু হ্যাঁ, কিছু কিছু আছে লবণ, কিছু কিছু কি আছে আয়ন আছে, তাই না? দেখো ক্যালসিয়াম, তোমাদের কেমিস্ট্রি স্যার ম্যাডামরা ভালো করে পড়াবেন, এদেরকে পরিচয় দিবেন। তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন, এগুলো সবগুলোই হলো আমাদের রক্তের কি অজৈব উপাদান। দেখো আমাদের রক্তের মধ্যে কত কি আছে, তাই না? আল্লাহ কত কি দিয়ে তৈরি করেছেন, কিন্তু আমরা বুঝতেই পারি না যে এত কিছু আছে এর মধ্যে। তাহলে আমরা এই যে আমাদের যে রক্ত আছে, এই রক্তের যে অজৈব উপাদান, আমরা রক্ত রসের যে অজৈব উপাদানের মধ্যে আমরা দেখলাম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, তারপরে ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপরে আমরা দেখলাম হলো কি আমাদের লৌহ, তামা, আয়োডিন, আরো আছে। তো আমরা এই যে অজৈব উপাদানগুলো আমাদের ব্রেনে সেভ হয়েছে, অজৈব উপাদান ইয়েস ম্যাম। অজৈব উপাদান সেভ হয়েছে। কয়টা মনে রাখবো? লবণ খাই তো প্রতিদিন, হ্যাঁ এটা মনে রাখবো। সোডিয়াম ক্লোরাইড মনে থাকবে না, সোডিয়াম বাইকার্বনেট মনে থাকবে না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো মনে থাকবে, লৌহ, তামা, আয়োডিন এগুলো তো মনে রাখা একটু ইজি। এগুলো হলো কি আমাদের রক্তের সব অজৈব উপাদান। আসলে সায়েন্সের স্টুডেন্টরা কি করতে হয় জানো, সবকিছুর মধ্যে নিজের সায়েন্সের একটা জিনিস খুঁজতে হয়। তুমি খাইতে বসলে দেখবা যে ওখানে অনেক কিছু যদি তুমি মনে করার চেষ্টা করো, তোমার বায়োলজিক্যাল অনেক কিছু মনে হয়ে যাবে। ঠিক আছে, একটু যদি চিন্তা করো। এই জন্য আল্লাহ কিন্তু বলেছেন যে খাওয়ার সময় কথা বলবে না, কারণ খাওয়ার সময় আসলেই কথা বলা ঠিক না। কিন্তু আমরা কি করি, যত গল্প আছে সব আমাদের খাওয়ার সময় মনে পড়ে যায়, যত কথা। কিন্তু আসলে মোটেই ঠিক না, কারণ আমাদের কিন্তু এই যে গলা থেকে আমাদের যে স্টোমাক পর্যন্ত যে নালীগুলো, এটা কিন্তু স্ট্রেট না। এটা কি স্ট্রেট? আচ্ছা, এটা যখন পড়াবো তখন বুঝতে পারবা, এটা আমাদের চ্যাপ্টারে আছে, চ্যাপ্টার 3 তে আছে। তাহলে আমরা এই যে জৈব পদার্থ, আমরা এতক্ষণ অজৈব পদার্থ সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো জৈব পদার্থ সম্পর্কে। আমরা কি সম্পর্কে জানবো? জৈব পদার্থ সম্পর্কে জানবো। আমাদের যে জৈব পদার্থ আছে, সেই জৈব পদার্থে কি কি আছে? প্লাজমা, প্রোটিন, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ এবং অন্যান্য পদার্থ। তাহলে আমরা আমাদের যে জৈব পদার্থ আছে, এই জৈব পদার্থের মধ্যে আমরা কি কি জানছি? আমরা জানবো প্লাজমা, প্রোটিন, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ এবং অন্যান্য পদার্থ। তাহলে আমরা এখন কি সম্পর্কে জানবো? আমাদের রক্তের যে জৈব উপাদান আছে বা জৈব পদার্থ আছে সেটা সম্পর্কে জানবো। এবং আমরা জেনেছি যে এই জৈব পদার্থ কত পার্সেন্ট আছে? 8 থেকে 9%। 8 থেকে 9%। আচ্ছা, ম্যামের স্পিড কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি? এই নওশিন, কি ইয়েস ম্যাম। ম্যাম কি খুব দ্রুত বলছে নাকি? বুঝতে সমস্যা হচ্ছে নাকি? ও ম্যাম, এগুলো ওই যে পারি অন্য সেটা লিখছে বলছি। ডি, হ্যাঁ, অন্য সেটা তো বলছি যে লিখছে ডি। অনেকের জন্য মনে হয় স্পিডটা একটু দ্রুত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এই যে আমাদের যে জৈব পদার্থ আছে, এই জৈব পদার্থের আমরা দেখলাম যে এর পরিমাণ কত। এর পরিমাণ হলো 7 থেকে 9%, তাই না? 7 থেকে কত? 9%। আর জৈব পদার্থের উপাদানগুলো কি কি আমরা এখন এটা দেখি। রক্তরস, আমরা রক্তরসের দুটো উপাদান দেখেছিলাম, একটা হলো অজৈব, আর একটা হলো কি জৈব। জৈব আর এই যে জৈব আছে, এই জৈবতে আমরা আমরা এই জৈব পদার্থের যে উপাদানগুলো আছে সেগুলো কি কি আমরা এক নম্বরে দেখবো, যেগুলো কি প্লাজমা, প্রোটিন, দুই নম্বরে আছে কি আমাদের নাইট্রোজেন ঘটিত নাইট্রোজেন রেচন ঘটিত পদার্থ। রেচন পদার্থ। তাহলে আমি একটু এইভাবে লিখি, N2 ঘটিত রেচন পদার্থ। এরপর আছে হলো অন্যান্য পদার্থ। 3 নাম্বার কি
অন্যান্য পদার্থ। আচ্ছা, তোমাদের আগে আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দেই। হ্যাঁ, আমি আজকে অ্যাটেন্ডেন্স দিতে ভুলে গেছি। আরে বাবা রে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তাহলে আমরা যে এই যে রক্তের যে উপাদান, অ্যাটেন্ডেন্স লিংক পেয়েছো দুর্জয়? ইয়েস ম্যাম। জি মিস, পেয়েছি। তাহলে আমরা যে এই যে রক্তের যে আমরা রক্তরসের যে জৈব এবং অজৈব উপাদান, জৈব পদার্থ যেগুলো আছে সেটা থেকে জানলাম প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত রেজন পদার্থ, আর একটা হলো অন্যান্য পদার্থ। আর এই যে প্লাজমা যে প্রোটিন আছে, এই প্লাজমা প্রোটিনই বেশি থাকে। প্লাজমা প্রোটিন থাকে এখানে 7.5%। প্লাজমা প্রোটিন কত থেকে? 7.5%। তাহলে এটা সবচেয়ে বেশি, কারণ আমরা জানি যে হলো যে জৈব উপাদান, জৈব পদার্থ যে আছে বা জৈব উপাদান যে আছে, জৈব উপাদান আছে 7 থেকে 9%। তার মধ্যে দেখো 7.5% থাকে হলো প্লাজমা প্রোটিন। এবং এই যে প্লাজমা প্রোটিন এর মধ্যে কি কি আছে? প্লাজমা প্রোটিনের মধ্যে আছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপরে প্রোথ্রম্বিন আর ফাইব্রোজেন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রোজেন। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই পড়াবো, আর পড়বো না। তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করলাম। সেই অধ্যায়টা কি? অধ্যায়টার নাম রক্ত ও সঞ্চালন, মানব শারীরতত্ত্ব। এবং এই অধ্যায়ে আমরা এসে জানলাম রক্ত সংবহন তন্ত্র কি, রক্ত কি, এবং রক্তে আমাদের একজন সুস্থ মানুষের দেহে কত লিটার রক্ত থাকে। তারপরে আমরা জানলাম যে রক্তের আপেক্ষিক কত গুরুত্ব কত, রক্তের পিএইচ কত, এবং আমাদের যে রক্তের উপাদান আছে এটা সম্পর্কে আমরা জানলাম। এবং রক্তের উপাদানের যে রক্ত রস আছে, এই রক্ত রস সম্পর্কে আমরা জানলাম। তাহলে সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু জি মিস, আলাইকুম আসসালামু ম্যাম, আলাইকুম। হ্যাভ আ গুড ডে।